আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভীর সাথে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে শরিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনও তা অনুষ্ঠিত হয়নি। এদিকে বেগবান হচ্ছে ছাত্র সমাজের কোটা বিরোধী আন্দোলন। কোটা পদ্ধতি বাতিলে ছাত্ররা বিকেল ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শিক্ষকদের আন্দোলন কতদিন নাগাদ চলতে পারে, আর জানাবেন যে সরকারের পক্ষ থেকে আলোচনা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর এই অবস্থা আসলে কতদিন নাগাদ আরো চলমান থাকবে? সাথী, আসলে এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলোকে মানা হবে, প্রত্যয় স্কিম বাতিল করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। বিশেষ করে তাদের যে ফেডারেশন আছে, ফেডারেশনের পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়েছে। এই পাশাপাশি আরেকটি বিষয় তারা বলেছিলেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যদি কোনো ধরনের বৈঠক করা হয়, সেক্ষেত্রে তারা সেই বৈঠকে অংশ নেবেন এবং সেখানে কি ধরনের আলোচনা হলো তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন। গেল বৃহস্পতিবার কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে শিক্ষামন্ত্রীরও থাকার কথা ছিল। পরবর্তীতে কিন্তু সেই বৈঠকটি আর অনুষ্ঠিত হয়নি, যার ফলে তারা এখন পর্যন্ত আন্দোলনে অবস্থান করছেন। তারা বলেছেন যে ছুটির দিন ছাড়া প্রতিদিনই তাদের এই আন্দোলনটা চালিয়ে যাবেন। শিক্ষকদের পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারীরাও তারা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। বিভিন্ন সময় আমরা দেখছি যে তারা মিছিল, ছোট ছোট মিছিলের মতো তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে তারা মিছিলগুলো করছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিন্তু বাংলাদেশের ৩৯টি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেগুলো সবগুলোতেই কিন্তু এই আন্দোলন চলছে। এর পাশাপাশি আরেকটি বিষয় যে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজকে বিকেল ৩টায় তারা একটি কর্মসূচি দিয়েছেন বাংলা ব্লক, অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা তাদের সড়ক অবরোধ করবে, এই ধরনের একটি কর্মসূচি দেয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে আন্দোলনে শিক্ষকরাও রয়েছেন, শিক্ষার্থীরাও রয়েছেন। শিক্ষকরাও ক্লাস, পরীক্ষা সব কিছু বাতিল করেছেন। পাশাপাশি যারা কোটা আন্দোলনে শিক্ষার্থী রয়েছেন তারাও সব ধরনের ক্লাস, পরীক্ষাতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির বিষয়ে জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, জানাবেন যে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি এখনো চলমান রয়েছে কিনা, আর এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? সাথে আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীদের যেই অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং তাদের যে সমাবেশ, সেখানে উপস্থিত রয়েছে। আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই তারা তাদের যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং সভা সেটি শুরু করেছেন। আপনি যদি একটু দেখেন যে তারা তাদের ইতিমধ্যেই তারা প্রতিবাদ যে সভা সেটি শুরু করেছেন এবং তারা যেটি বলছেন যে যেহেতু প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন এবং শিক্ষকদের এবং ফেডারেশনের পক্ষ থেকে এখনো যেটি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা তাদের যেহেতু উচ্চ পর্যায়ের সাথে কথা বলে বলার যে প্রক্রিয়াটি ছিল সেটি যেহেতু বৃহস্পতিবার হয়নি এবং তার সেই প্রেক্ষাপটে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই প্রত্যয় স্কিম বাতিল না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাবেন। তারা যেটি বলেছেন যে ফেডারেশন নির্দেশে হয়তো বা আগামীতে আরো কঠোর কর্মসূচিতে তারা যেতে পারেন। তো আমরা যদি একটু কথা বলি যে এখানকার যিনি আন্দোলনরত কর্মকর্তাদের একজন, আপনাদের আন্দোলন নিয়ে আমাদের আন্দোলন হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। আজকে থেকে আমাদের আন্দোলন চলমান থাকবে।
সরকার যতদিন পর্যন্ত আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কোনো প্রকার সুরাহা না করে ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। তো আপনি যেটি বলছিলেন যে ওনারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলমান রাখবেন। এছাড়া আমরা যেটি জেনেছি যে শিক্ষার্থীদের যে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 11টার সময় শুরু হবে এবং তারা 11টা থেকে 1টা পর্যন্ত ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করবেন। তো সাথে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার 7টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে রয়েছে 6,500 হেক্টর ফসলের ক্ষেত। গাইবান্ধা 4 উপজেলার 50,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। সিরাজগঞ্জে বন্যা কবলিত হয়ে পড়েছে 5টি উপজেলার 5,500 পরিবার। টাঙ্গাইলে 5টি উপজেলায় প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছে। সড়ক ভেঙে বাঁধ উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানিবন্দী আছেন লাখেরও বেশি মানুষ। মৌলভীবাজার 5 উপজেলায় পানি দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিয়েছে। এতে পানিবন্দী আছে 3 লাখেরও বেশি মানুষ। বাড়ি ঘরে পানি নৌকায় থাকি, নৌকায় রান্না বান্না করে খাই। প্রতিদিন চকি খালি উপর দিকে আমরা মানে বাঁশ গাইরা আর বান্ধা মানে বাঁশের উপরে আছি, চকির উপরে চকি খালি ভাসাই সবসময়। আমাদের যাতায়াত খুব কষ্ট হইতেছে এবং মনে করেন যে আর খাওয়া দাওয়ার কষ্ট, রান্না বান্নার কষ্ট। এত পানি যে আমরা ঘর থেকে বেরও হতে পারি না, বা বাজার ঘাটে যে যাব রাস্তাঘাটেও প্রচুর পানি। পানির মধ্যে যে খাট তোলা দিছি, তোলা দিয়ে তার উপরে অটো বসে থাকি। আর রান্না বান্না করে পারতেছি না, ঝড় বৃষ্টি উপরে থাকি পড়তেছে, নিচে থাকি পানি উঠতেছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে বেড়েছে নদ নদীর পানি। টাঙ্গাইলে যমুনা সহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ফলে নদীগর্ভে চলে যাচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী তীরের বাসিন্দারা। হুমকিতে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। উজানের ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি। ফলে ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায়। আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। জেলার সদর উপজেলার চরপৌলি, কালিহাতী উপজেলার হাতিয়া ও ভুইয়াপুর উপজেলার চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, পাতিতাপাড়া, বাদরটুকনা গ্রামের শত শত একর ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হয়েছে যমুনার তীব্র ভাঙনে। গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে অনেকে। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার ভুইয়াপুরে যমুনা নদীর পানি 40 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 65 সেন্টিমিটার নিচে ও ঝিনাই নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার তীব্র ভাঙন চোখ রাঙালেও শুধু জিও ব্যাগ ফেলেই দায় সেরেছে পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন সময় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও এখনো কিছুই হয়নি। আশেপাশে যারও 10টা বাড়ি আছে সব ভাঙ্গে যাবো গা। দুলানের 2 দিন কাইলের ভিতরে দুলে যে একটা না দেন তাহলে আঙ্গুর কোনো রক্ষা নাই। নদীর দিক দিয়ে আমার যে ফসলের জায়গা, পাট, ধান, তিল সবকিছু আবাদ করি আমরা। আবার বাড়িঘর এরা সব ভাঙ্গা চলে গেছে, আমাকে থাকার কোনো জায়গা নাই। আমরা কয়েকবার বাড়ি টান দিছি, এখন এই যে একটু খালি এই বাড়ি একটু জায়গা মতো থাকি আমরা 4টা ভাই। আমরা কোনো সরকারি সহযোগিতা পাইতেছি না। আমরা যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম তাহলে আমরা একটু উপকার পাইতাম। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ভাঙনের তীব্রতা অনুসারে যেহেতু এখনো সিভিয়ার ভাঙন দেখা দেয়নি, তো আমরা সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে আমাদের এই ভাঙন প্রবণ জায়গাগুলো। যখনই আমাদের মূল্যবান স্থাপনা বা জনবসতি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হবে এবং আমি বিশ্বাস করি খুব দ্রুত এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ করবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। দর্শক, আমরা আপনাদের বন্যা পরিস্থিতির অবনতি বিষয়ে জানাচ্ছিলাম। এই বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, জানাবেন বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর এই যে আমরা জেনেছি লাখো পরিবার বন্যায় আটকে আছে, তো এদের সহযোগিতায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কি ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে?
সাথে আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তেও কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের 5টি উপজেলার প্রায় 34টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছে। পানিবন্দী এলাকাগুলোতে কিন্তু বসতবাড়ি, রাস্তাঘাট, তাঁত কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু পানির নিচে তলিয়ে যায়, আসলে অসহায় এবং দুর্ভোগের জীবনযাপন করছে বন্যা কবলিত। তো আজকে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে বন্যা কবলিতদের সহায়তার জন্য ইতিমধ্যেই কিন্তু প্রায় 90 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 300 প্যাকেট শুকনো খাবার কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে, যেগুলো বন্যা কবলিতদের মাঝে বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যার সবশেষ খবর। ধন্যবাদ। ঢাকার বাইরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত বছরের তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের হার প্রায় 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বাড়বে ডেঙ্গুর ভয়াবহতা। ইউনিয়ন ও পৌরসভার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। করোনা মহামারীর পর দেশে এখন নতুন আতঙ্কের নাম ডেঙ্গু। এক সময়ে ঢাকার রোগ হিসেবে পরিচিত এই ব্যাধি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। গেল 2 দশকে ডেঙ্গু নিয়ন্ত্রণের রাজধানীতে কিছুটা সক্ষমতা বাড়লেও জেলা শহরগুলোর চিত্র উদ্বেগজনক। বিশেষ করে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে এডিস মশা নিয়ন্ত্রণের সক্ষমতা নেই বললেই চলে। আমাদের কোনো ওষুধ টষুধ কোনো সিডা না, কোনো কিছু না। পর্যন্ত আমার সামনে কোনো মশার ওষুধ দেওয়া পড়ছে না, আমি দেখি নাই। মশার উৎপত্তির লাগে তো আর যন্ত্রণা আর সহ্যই করেন জানা। বছর খান আগে একদিন দেখছিলাম যে বুবু করে কি স্প্রে মারে, এটাইছিন অপ্রতুল লোকবল ও যন্ত্রপাতি দিয়ে কোনো রকম সেবা দিয়ে যাওয়া স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর কাছে ডেঙ্গু সামাল দেয়া রীতিমতো চ্যালেঞ্জিং। 1-2টা মেশিন দিয়ে তো আমাদের এই পুরা ইউনিয়নে ওষুধ স্প্রে করতে একটু সময় লাগবে। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর গোলাম সারোয়ার জানান, আবহাওয়ার বিরূপ আচরণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। গত বছর পিকে চলে গিয়েছিল সেপ্টেম্বরে। এই বছর যে ট্রেন্ডে চলছে সেই ট্রেন্ডে সেপ্টেম্বরে অথবা অক্টোবরে যে কোনো জায়গায় হয়তো বা পিকে চলে যেতে পারে। এখন গত বছরের চেয়ে যদি আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যদি যায় তাহলে আমাদের জন্য কিন্তু এটা কখনোই ভালো সংবাদ নয়। আগামী 25 থেকে 30 বছরের জন্য গ্রামাঞ্চলের মানুষ ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ। ঢাকায় ধরেন 20 বছরে বা 22-23 বছরে কিছু ক্যাপাসিটি অর্জন হয়েছে। ঢাকার বাইরে তো সেই রকম কোনো সক্ষমতা নেই। এখানেও প্লাস্টিক কন্টেনার আছে, সব আছে, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা নেই। মহামারী আকারে রূপ নেয়ার আগেই কারিগরি দিক থেকে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা নিতে হবে বলে মত বিশেষজ্ঞদের। এইটা তো ছেড়ে দেয়া যাবে না, তাই না? যা হয় হোক, এটা তো আমরা পারি না। এটা জাতি হিসেবে তো আমাদের দায়িত্ব আছে। কারিগরি দিক থেকে সঠিক একটা আমাদের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরি করা উচিত, যাতে করে আমরা একটা সময় বেঁধে দিয়ে যে ডেঙ্গুকে আমরা কোন জায়গায় দেখতে চাই, যাতে গ্রামে ব্যাপক ডেঙ্গু সংক্রমণ না ঘটে, এইটা আমরা একটা আমাদের লক্ষ্যমাত্রা ঠিক করতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। খুলনার ডুমুরিয়া উপজেলার শরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। গেল রাতে খুলনার সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মোটরসাইকেলে করে ডুমুরিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন। রবিউল ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য, পরপর 3 বার শরফপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তিনি। গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এদিকে রাজধানীর মিরপুরে কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে কমার্স কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজের পাশ থেকে শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রাজিন নামে এক সহপাঠীকে দায়ী করেছেন নিহতের স্বজনরা। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন শাকিলা করিম। আদরের নাতির রক্তাক্ত লাশ দেখে যেন কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলেন না বৃদ্ধ দাদা। এভাবেই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিদ প্রতিদিনের মতো শনিবার সকালে কোচিং করার জন্য বাসা থেকে বের হয়, কিন্তু সারাদিনেও বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। রাতে পুলিশের মাধ্যমে জানতে পারেন মিরপুরের কমার্স কলেজের পাশের একটি বাসা থেকে কলেজ শিক্ষার্থী জুবায়েরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর ঘটনায় যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। নিহত জুবায়েরের মামা নুরুজ্জামান বলেন, কিছুদিন আগে কলেজের সহপাঠী রাজিন ও তার কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনা কলেজের শিক্ষকরা সমাধান করে দিলেও রাজিনের ক্ষোভ থেকে যায়, আর সেই রাজিনের বাসা থেকেই জুবায়েরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মাসে কলেজে মানে রাজিন করে একজন আর আরেকজন করে যায় না ঝগড়া মারামারি পর্যায়ে ছিল। তো বাগিনে তো ক্লাস ক্যাপ্টেন হিসাবে সে ফিরাইতে চাইছিল, তখন তার উপরে চড়া হয়েছিল রাজি। ওর পর থেকেই বাগিনা যখনই বাইরে যায়, কোথায় বীজ পরে না পরে সে খেয়াল করতো, ফলো করতো, পিছে পিছে যাইতো। ছেলেটা রক্ত অবস্থায় যে সিঁড়ির মধ্যে উপরে করে শব্দ করতেছে, করে শব্দ শুনে এই সব হাউমাউ করে চিল্লিয়া এই যে দুনিয়ার মানুষ এখানে জড়ো হয়েছে। ওই যার বাসা তারে ফোন দেওয়া হয়েছে, উনি তালা খুইলা ভিতরে গেল, গিয়ে ওনার ছেলে স্বামী করে ডাক দিল, দিয়ে উনি মোবাইলে কথা বলতে বলতে নিচে দিয়ে গেল। কিছুক্ষণ পরে দিয়ে ওনার ছেলে বাইরে চলে গেল। কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনা নাকি বিচার করছে, বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল। পুলিশ জানায় নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা জানান, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ড ঘটলে যে ধরনের তদন্ত হওয়া উচিত বা যে ধরনের কলাকৌশল আমরা অবলম্বন করে থাকি, সেইভাবে তদন্ত কাজ এগিয়ে চলছে। বৃহত্তর তদন্তের স্বার্থে আমরা বিষয়টা এখন বলছি না। এই ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিন ও তার বাবা পলাতক রয়েছেন। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত 12টার দিকে জাকিয়া সুলতানা নামে এক রোগীর মৃত্যু হলে স্বজনরা এই অভিযোগ তোলেন। ডায়াবেটিস সহ শারীরিক নানা জটিলতা নিয়ে গত 1 জুলাই বারডেম হাসপাতালে জাকিয়াকে ভর্তি করান স্বজনরা। রাতে হঠাৎ শ্বাসকষ্ট হলে চিকিৎসক গ্যাস্ট্রিকের কথা বলে নাক দিয়ে পাইপ ঢোকানোর চেষ্টা করে। এ সময় রোগীর মৃত্যু হয়। এদিকে রোগীর যথাযথ চিকিৎসা না পেয়ে সময় ক্ষেপণে অভিযোগ তুলে হাসপাতাল ছাড়েন আরও এক ভুক্তভোগী। এ বিষয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। শ্বাস নিতে পারতেছে না, তার অক্সিজেন কমে যাচ্ছে। এদিকে কোনো মাথা ব্যথা নাই, তাদের নাকি ডাক্তার নাই। ডাক্তারকে তারা শুধু কল করে এই কল করতে করতে 3 ঘন্টা হয়ে গেছে। চলে যাচ্ছিলাম, তারপরেও আমাদের হয়রানি আটকায় রাখছে, আমাদের যেতে দেবে না। এখন আমরা আপনাদের এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না। রাজধানীতে একসাথে জন্ম নিয়েছে 5টি টেস্ট টিউব বেবি। নিঃসন্তান দম্পতির জন্য এ যেন ভরসার জায়গা তৈরি হয়েছে। এসব দম্পতির মধ্যে অনেকে দেশের বাইরে চিকিৎসা নিয়েও সন্তানের মুখ দেখেননি, হয়েছেন হতাশ। অবশেষে দেশের চিকিৎসায় তাদের মুখে ফুটেছে হাসি, কোলে এসেছে ফুটফুটে সন্তান। আনন্দে যেন শেষ নেই সদ্য পিতামাতা হওয়ার খুশিতে। এয়ার বাদলের রিপোর্ট। 3 দম্পতির 5টি টেস্ট টিউব বেবি। একসাথে শিশুগুলো দেখে অফুরন্ত খুশি আর আবেগে ভাসছে পরিবারগুলো। সন্তান না হওয়ার যাতনা, সমাজের বাঁকা চোখ আর প্রতিবেশীর খোঁচা থেকে মুক্তি দিয়েছে এসব সন্তানরা, যার পুরো কৃতিত্ব রাজধানীর বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের। দক্ষ চিকিৎসকের চেষ্টায় কোল আলো করেছে পরিবারগুলো। নিঃসন্তান দম্পতিদের কেউ 7 বছর, আবার কেউ 12 বছর ধরে চেষ্টা করেছেন। অনেকে সন্তানের আশায় বিদেশে গিয়েও চিকিৎসা নিয়েছেন, কেউ চেষ্টা করেছেন বহুবার। অবশেষে সন্তানের বাবা হতে পেরে হতাশা থেকে মুক্তি মিলেছে তাদের। সন্তানের মুখের দিকে চেয়ে ভুলে গেছেন দুঃখ, গ্লানি। ডাক্তার দেখাইছিলাম, তাতেও কোনো রেজাল্ট আসে নাই। তারপর অনলাইনে আমি এই ঠিকানাটা পাই, এই ঠিকানা অনুসারে আমি এখানে আসি। আর 2 জন বেবি এখন হয়েছে, 1 জন মেয়ে 1 জন ছেলে। খুব ভালো লাগছে। বরিশাল ও ফেনী থেকে আসা দম্পতিদের মধ্যে একজন জানান, সন্তান হওয়ার মাধ্যমে অনেকের কটাক্ষ থেকে মুক্তি মিলবে। তার মতো খুশি অন্য দম্পতিরাও। এদের মধ্যে 2 জনের হয়েছে যমজ শিশু আর 1 দম্পতির 1 সন্তান। মানুষ বাজে কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, তো ওই কথার প্রেক্ষিতেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা এক পর্যায়ে এখানে এসে আমরা সাকসেস হয়েছে।
এখন খুব ভালো লাগতেছে, তৃপ্তি পাচ্ছি, এমন তৃপ্তি যা বলার মতো না, যে অবশেষে বাবা হইতে পারলো। রাজধানীর বনশ্রীর বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালটির বয়স কম হলেও এরই মধ্যে প্রায় 250-র অধিক শিশুর জন্ম হয়েছে। প্রতিদিনই জন্ম নিচ্ছে টেস্ট টিউব বেবি। সফলতার গল্প জানান আন্তর্জাতিক বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যে আইভিএফ চিকিৎসা করি তার মাধ্যমে আমরা আজকে 5 জন বেবি ডেলিভারি হলো, 3টা কাপলের। আমাদের মাঝে আছে 4 জন আছে, এর মধ্যে 2টো ছেলে আর একটা ছেলে একটা মেয়ে। এইমাত্র একটা ছেলে একটা মেয়ে ডেলিভারি হলো। তো তারা আসলে একজনের যে প্রবলেমটা ছিল যে তারা আইইউআই করছিল অনেকবার, আইইউআই চেষ্টা করেও কনসিভ করতে পারছিল না। 3-4 বার আমাদের এখানে না, অন্য জায়গায় 3-4 বার আইইউআই করছিল, ফেল করছে। পরবর্তীতে আমরা আইভিএফ চিকিৎসা করি এবং প্রথমবারেই সফলতা আসে। আরও একজন দম্পতি, ওনারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন কনসিভ করার জন্য, কনসিভ করতে পারছিলেন না। পরবর্তীতে আমরা আমাদের আইভিএফের ইক্সি পদ্ধতির মাধ্যমে আমরা প্রথমবার চেষ্টা করি এবং এটাতেই ওনারা কনসিভ করেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ শুকরিয়া যে তাদের সবগুলো টুইন বেবি, একজনের একটা ছেলে একটা মেয়ে, আরেকজনের 2টো ছেলে, আমার কোলে 2টো ছেলে আছে। তো কিন্তু আল্লাহর মধ্যে তাদের মানে বেশি সমস্যা হয় নাই। বাচ্চাদের ওজনও মোটামুটি 1800 থেকে 2200 গ্রাম 2400 গ্রাম পর্যন্ত আছে। তো সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এবং আমরা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি যেন আমরা সবাইকে ওইভাবে সার্ভিস দিয়ে বাংলাদেশের যেসব নিঃসন্তান দম্পতি আছে তাদের কোলটা যেন ভরিয়ে তুলতে পারি। হতাশ না হয়ে নিঃসন্তান দম্পতিদের সঠিক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। ইনফার্টিলিটি বিশেষ করে আইভিএফ চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার মোটেই কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল অন্য যে কোনো জায়গার তুলনায় এবং কি দেশের বাইরে তো অবশ্যই সর্বনিম্ন খরচে আমরা আইভিএফ সার্ভিসটা দিয়ে থাকি। আর যারা বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে সার্ভিস নিয়েছেন তাদের সাথে আপনারা কথা বলে জানতে পারবেন যে আমাদের সেবার মান এবং আমাদের সফলতার হার আমার মনে হয় দেশের মধ্যে সর্বোচ্চ। এবং আমাদের অন্যান্য যেসব আমাদের বাদেও অন্যান্য যেসব সেন্টার আমাদের দেশে আছে তারাও বেশ ভালো সেবা দিয়ে যাচ্ছে। আইভিএফ সেবা এখন আমাদের দেশের মধ্যে খুবই সহজলভ্য এবং স্বল্পতম খরচের মধ্যে এই চিকিৎসাগুলো করা সম্ভব হচ্ছে। তো আমার রোগীদের জন্য পরামর্শ হলো যে আপনারা দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে প্রথম আগে আমাদের একটা সেবা নিয়ে দেখুন বা আমাদের সাথে আলোচনা করুন, দেখেন আমরা আপনাদের প্রবলেমটা সলভ করে দিতে পারি কিনা। আমাদের শত শত প্রেগনেন্সি তারা হাসি মুখেই দেশের বাইরে যাওয়া ছাড়াই যেহেতু সফলতা আসছে, আপনারাও যদি আসেন আপনারা সফল হবেন ইনশাআল্লাহ। মূলত নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুর মিলন ঘটানো হয় দেহের বাইরে। ভ্রূণ জন্ম হওয়ার পর তা মায়ের গর্ভে দেয়া হয়, পরে স্বাভাবিক নিয়মে সন্তান জন্ম নিয়ে থাকে। আর এই পুরো পদ্ধতিকে বলা হয়ে থাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি। এ পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুকে বলা হয়ে থাকে টেস্ট টিউব বেবি। দেশে সরকারি হাসপাতালের চেয়ে বেসরকারি হাসপাতালে টেস্ট টিউব বেবির সফলতার হার বেশি। আর বাদল, RTV, ঢাকা। কুমিল্লা কারাগার থেকে নিজের ছবি পাঠিয়ে বাদীপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ হত্যা মামলার এক আসামির বিরুদ্ধে। বাদীপক্ষের অভিযোগ তাদের ভয় দেখানোর জন্য এবং ক্ষমতা প্রকাশ করতে এ কাজ করেছেন আসামির স্বজনরা। এদিকে প্রশাসন জানিয়েছে এই ঘটনায় কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে, জোরদার করা হয়েছে বাদীপক্ষের নিরাপত্তা। কুমিল্লা থেকে সৌরভ সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। কুমিল্লায় কলেজ ছাত্র জামিল হাসান অর্ণব হত্যা মামলার প্রধান আসামি ফজলে রাব্বি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী। এদিকে সন্তান হারিয়ে শোকে মুহ্যমান অর্ণবের বাবা মা। তবে এর মধ্যেই আসামির স্বজনদের কাছ থেকে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ অর্ণবের পরিবারের। ঘটনার এখানেই শেষ নয়। কারাগারে তোলা আসামি রাব্বির একটি ছবি সম্প্রতি তার ছোট ভাই AK আলামিন খানের আইডি থেকে পোস্ট করা হয়। এ ঘটনায় আতঙ্কিত নিহত অর্ণবের পরিবার। এই হুমকি চুমকি দিতেছে, মানে মামলাটা উঠানোর জন্য আর কি। আর নাইলে আমার ছোট ছেলেরে আমারে মারে নেবে। এই রোড দিয়ে হাঁটাচড়া করলে আর পিছন থেকে এমনি ইঙ্গিতে কথা বলে। আর যে জায়গায় একটা জেলখানার ভিতরে মানুষ লড়তে চড়তে পারে না, ওই জায়গার থেকে ছবি ভাইরাল হয় কিভাবে? এবং কি ওর ভাই এই ছবি ভাইয়া বিদেশ থেকে নাকি বলতেছে যে ভাই তুই বার হয়ে আয়, বার হয়ে এলে আর পরে কি হইব, খেলা হইব। আলামিন খান পরে সেই ছবি মুছে ফেললেও স্থানীয় বাসিন্দা ও স্বজনরা এরই মধ্যে তা ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় প্রশ্ন উঠছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। যে কারা বিধির সুস্পষ্ট লঙ্ঘন, এটা অনভিপ্রেত একটা ঘটনা। যথোপযুক্ত বিচার দাবি করছি এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা আবার পুনরাবৃত্তি না হয়
সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 16 জুন কারারক্ষী ইসমাইল হোসেন জেলারের বাসভবনের ছাদে দায়িত্ব পালনকালে মুঠোফোনে আসামি ফজলে রাব্বির ছবি তুলে সেগুলো তার স্বজনদের কাছে পাঠিয়ে দেন। এ ঘটনায় কারারক্ষী ইসমাইল হোসেন তুহিনকে বরখাস্ত করার কথা জানিয়েছে প্রশাসন। তার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের ঘটনা যাতে সামনে না হয় সেজন্য আমরা সতর্কতা অবলম্বন করতে বলেছি। তাদের নিরাপত্তা শঙ্কার কোনো কারণ আছে বলে আমি আপাতত মনে করছি। গত 15ই মার্চ কুমিল্লার শাসনগাছায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কলেজ ছাত্র অর্ণব। এ ঘটনায় হওয়া মামলায় গত 17ই মার্চ থেকে কুমিল্লা কারাগারে রয়েছে আসামি রাব্বি। সৈয়দ মাহমুদ, RTV। সকালের সংবাদে এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।